প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্রের অংশ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণী। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে রয়েছে তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় এটি। ব্যাকরণিক শব্দশ্রেণী খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। সকলে মনোযোগের সহিত এই অংশটি পড়বে। পরীক্ষায় ব্যাকরণিক শব্দশ্রেণী হতে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসে। একটি বর্ণনামূলক প্রশ্ন দিতে পারে অথবা একটি অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমাদেরকে শব্দ চয়ন করতে বলতে পারে। বর্ণনামূলক প্রশ্নে দেওয়া থাকতে পারে যেমন বিশেষ্য কাকে বলে, বিশেষ্য শ্রেণী বিভাগ আলোচনা করো, অথবা দিয়ে একটি অনুচ্ছেদ দিতে পারে। বলতে পারে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা যখন কথা বলি বা মনের ভাব প্রকাশ করি তখন বাক্যের পর বাক্য যোজনা করে আমরা মনের ভাবটি প্রকাশ করে থাকি। এই বাক্য গঠিত হয় আবার কিছু শব্দের মাধ্যমে, অর্থাৎ শব্দের পর শব্দ বসিয়ে আমরা একটি সার্থক বাক্য গঠন করে থাকি। বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ, একাধিক অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি হলো শব্দ। যেমন আমি যদি একটি বাক্য বলি শিক্ষার্থীরা নিয়মিত কলেজে যায়, তবে এ বাক্যে শিক্ষার্থী, কলেজ, নিয়মিত, যায় ইত্যাদি প্রত্যেকটি আলাদা আলাদা করে একটি শব্দ। আবার এই শব্দ যখন একটি বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। সংস্কৃত মতে শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। অর্থাৎ যেটি বাক্যের বাইরে আমরা যেটিকে শব্দ বলছি সেটি বাক্যের ভেতরে গেলে হয়ে যাবে পদ। তবে একটু পার্থক্য রয়েছে, সেখানে শব্দের সাথে বাক্যের অর্থকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমরা বিভক্তি যুক্ত করে থাকি। যেমন আগের উদাহরণটি যদি আমি বলি, শিক্ষার্থীরা নিয়মিত কলেজে যায়, এ বাক্যে শিক্ষার্থী শব্দের সাথে রা বিভক্তি এবং কলেজ শব্দের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, এবং এই যুক্ত করার ফলে আমরা আমাদের মনের ভাবটি সম্পূর্ণরূপে আরেকজনের নিকট প্রকাশ করতে পেরেছি। তাহলে দেখো, বাক্যকে ভাঙলে আমরা কি পাই? পদ। পদকে ভাঙলে পাই শব্দ আর বিভক্তি। এই বিভক্তি আবার দু ধরনের রয়েছে, নাম বিভক্তি ও ধাতু বিভক্তি। তাই বলা যায় বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি মিলে যে শব্দ তৈরি করে তাকেই ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। অর্থাৎ আগে আমরা যাকে পদ বলতাম, এখন সেটিকেই আমরা বলছি ব্যাকরণিক শব্দশ্রেণী। প্রচলিত বাংলা ব্যাকরণে বাংলা ভাষার শব্দগুলোকে 5 ভাগে বিভক্ত করা হয়ে থাকে। সেগুলো হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। কিন্তু আধুনিক ব্যাকরণে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীকে 8 ভাগে ভাগ করেছি। সেগুলো হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দ। তোমরা দেখবে যেখানে অব্যয় কথাটি অনুপস্থিত রয়েছে, আগে যেটি অব্যয় ছিল এবং অব্যয়ের ভাগ হিসেবে সমুচ্চয় অব্যয় ছিল সেটিকে আমরা এখন যোজক, যেটি পদান্বয়ী অব্যয় ছিল সেটিকে আমরা অনুসর্গ, এবং যেটি অনন্বয় অব্যয় ছিল সেটিকে আমরা আবেগ শব্দ বলছি। তো এই আজকের আলোচনায় আমি বিশেষ্য এবং বিশেষণ এই দুই ধরনের শব্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো বিশেষ্য কি সে সম্পর্কে আমরা জেনে নিই। বিশেষ্য হচ্ছে সাধারণভাবে কোনো কিছুর নাম। কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। সেটি হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, জাতি, সমষ্টি, কর্ম, ভাব বা অবস্থান নাম। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, কোনো ব্যক্তির নাম যেমন নজরুল, বস্তু পানি, স্থান ঢাকা, জাতি বাঙালি, সমষ্টি জনতা, কর্ম পড়া, আর ভাব শান্তি। তো এই হলুদ চিহ্নিত যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলি এক একটি বিশেষ্য শব্দ। তো বিশেষ্যকে চেনার একটি সহজ উপায় রয়েছে। বিশেষ্য অধিকাংশ সময় বাক্যে কর্মপদ হিসেবে ব্যবহৃত হয়। তো কর্মপদকে চেনার উপায়টি হচ্ছে, তুমি ক্রিয়াকে যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করো, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করো, তাহলে কর্মপদ পাবে।
যেমন এই বাক্যটি দেখো, সে ক্ষুধার্তকে খাবার দিল। এ বাক্যে দিল হচ্ছে ক্রিয়া। একে যদি আমি প্রশ্ন করি, সে কি দিল? খাবার দিল। সে কাকে দিল? ক্ষুধার্তকে দিল। তাহলে এই যে ক্ষুধার্ত এবং খাবার, এ দুটোই হচ্ছে কর্মপদ বা বিশেষ্য। আশা করি বুঝতে পেরেছ। বিশেষ্যকে নানা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমে রয়েছে সংজ্ঞাবাচক বিশেষ্য এবং সাধারণ বিশেষ্য। সংজ্ঞা বিশেষ্য হচ্ছে প্রপার নাউন এবং সাধারণ বিশেষ্য হচ্ছে কমন নাউন। এ ধরনের সংজ্ঞাবাচক বিশেষ্য, এ ধরনের বিশেষ্য ব্যক্তি, স্থান, দেশ, মাস, সময়, দিন, শিল্পকর্ম ইত্যাদি সুনির্দিষ্ট নাম থাকে। যেমন ব্যক্তি যদি নাম বলি রবীন্দ্রনাথ, স্থানের নাম ঢাকা, দেশের নাম বাংলাদেশ, যদি মাসের নাম বলি বৈশাখ মাস, শিল্পকর্ম বলতে পারি মোনালিসা, দিন শনিবার, যদি বইয়ের কোনো নাম বলি সোনারতরী। অর্থাৎ নির্দিষ্ট করে ওই জিনিসকেই বোঝানো হচ্ছে। সাধারণ বিশেষ্য, এ জাতীয় বিশেষ্যে বিশেষ বা নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা কোনো জিনিসের নাম না বুঝিয়ে সামগ্রিকভাবে ওই শ্রেণীকে বোঝায়। অর্থাৎ আমি যদি বলি মানুষ, এটি হচ্ছে সাধারণ বিশেষ্য অর্থাৎ কমন নাউন। আবার যদি বলি রবীন্দ্রনাথ, তাহলে এটি হচ্ছে সংজ্ঞা বিশেষ্য অর্থাৎ প্রপার নাউন। আমি যদি বলি পাখি, তাহলে এটি সাধারণ বিশেষ্য। আবার যদি বলি দোয়েল, এটি হচ্ছে সংজ্ঞা বিশেষ্য। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। সাধারণ বিশেষ্যকে আবার তিনটি মানদণ্ডে বিভক্ত করা হয়ে থাকে। সেগুলো হলো ইন্দ্রিয় গ্রাহ্যতা, গণনযোগ্যতা এবং সজীবতা। ইন্দ্রিয় গ্রাহ্যতা বলতে বোঝাচ্ছে যা তুমি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারো, অনুভব করতে পারো, দেখতে পারো, অর্থাৎ চোখ, নাক, মুখ, ত্বক দ্বারা। গণনযোগ্যতা, যা তুমি গণনা করতে পারো। এবং সজীবতা, সজীবকে অজীব এই মানদণ্ডে। ইন্দ্রিয়গ্রাহ্যতা অনুসারে আবার দুটি উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে মূর্ত বিশেষ্য, আরেকটি ভাব বিশেষ্য। মূর্ত বিশেষ্য এমন ব্যক্তি, বস্তুর নাম যা দেখা, শোনা, ঘ্রাণ নেওয়া যায়, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা, তোমার পঞ্চেন্দ্রিয় দ্বারা তুমি যেটিকে অনুভব করতে পারো, দেখতে পারো, শুনতে পারো। যেমন রজনীগন্ধা, এর গন্ধ তুমি অনুভব করতে পারো। পানি তুমি স্বাদ নিতে পারো। বাক্স তুমি ধরে দেখতে পারো বা দেখা যায় যেটি। আর ভাব বিশেষ্য মনোগত ভাব বা নির্বস্তুক অবস্থা যেসব বস্তু রয়েছে, যেমন আনন্দ, যেটি দেখা যায় না সেটি অনুভব করতে হয়। ইচ্ছা, রাগ, সন্দেহ, সাহস ইত্যাদি। এবার আসো গণনযোগ্যতা অনুসারে আবার আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। 1 গণন বিশেষ্য, 2 পরিমাপ বিশেষ্য, 3 সমষ্টি বিশেষ্য। গণন বিশেষ্য যা আমরা গুনতে পারি, যেমন দিন, শিক্ষক, গরু, গাড়ি, গ্রন্থ ইত্যাদি। যেমন আর কয়দিন গুনতে পারি, যে 10 দিন, 12 দিন, কতজন শিক্ষক, 10 জন শিক্ষক, 20 জন শিক্ষক ইত্যাদি। পরিমাপ বিশেষ্য যেটি আমরা গুনতে পারি না কিন্তু আমরা পরিমাপ করতে পারি, যেমন চাল, ডাল, চিনি, মাটি, বায়ু, পানি ইত্যাদি। এগুলো আমরা গুনতে পারি না, আমরা পরিমাপ করে জানতে পারি। সমষ্টি বিশেষ্য যেমন সভা, সমিতি, জনতা ইত্যাদি। এরপর সজীবতা অনুসারে 2 প্রকার। সাধারণ বিশেষ্যের এই যে আমরা 3টি মানদণ্ডে আমরা বিভক্ত করছি। একটি হচ্ছে সজীবতা অনুসারে 2 প্রকার, একটি সজীব এবং একটি অজীব। জীবন্ত বা সক্রিয় সত্তা সাধারণ শ্রেণীকে বোঝায়, যেমন মানুষ, পাখি, সিংহ। অজীব হচ্ছে জীবন্ত নয়, ধারণাযোগ্য বা ইন্দ্রিয়গ্রাহ্য, এমন যেমন আকাশ, এটা আমরা দেখি, ইন্দ্রিয়গ্রাহ্য, চোখ দিয়ে দেখি। ঘর আমরা দেখতে পারি কিন্তু এটা ধারণাযোগ্য। পানি ধারণাযোগ্য, পাথর ইত্যাদি, যেগুলো আসলে জীবিত নয়, সজীব নয়। এরপরে ভাগে রয়েছে অন্য শ্রেণীজাত বিশেষ্য। আমরা প্রথমে পেয়েছি সংজ্ঞা বিশেষ্য, এরপর সাধারণ বিশেষ্য, এরপর অন্য শ্রেণীজাত বিশেষ্য। অন্য শ্রেণীজাত বিশেষ্যকে আবার 3টি ভাগে আমরা ভাগ করতে পারি বা 3 ভাবে দেখতে পারি। প্রথমটি রয়েছে ক্রিয়া বিশেষ্য, এরপর বিশেষণজাত বিশেষ্য, এরপর প্রয়োগ নির্ধারিত বিশেষ্য।
ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বা কাজের নাম বোঝায়, অর্থাৎ যেমন করা, খাওয়া, চলন, পঠন, দেওয়া নেওয়া, ঘুমন ইত্যাদি। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে ইংরেজি থেকে একটা উদাহরণ দিতে পারি। তোমরা ইংরেজি জেরান এই নামটির সাথে পরিচিত, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউনের মতো যদি সেটি কাজ করে তাহলে সেটাকে বলে ভার্বাল নাউন। আমরা জেরান বা ভার্বাল নাউন বলে থাকি। অর্থাৎ যখন ক্রিয়াটি ক্রিয়া বিশেষের মতো কাজ করে তাকে ক্রিয়া বিশেষ্য বলে। যেমন যদি আমরা বলি যে পঠন একটি ভালো অভ্যাস, তাহলে এটি এই পঠন আসলে ক্রিয়া, কিন্তু এটি এখানে বিশেষের মতো কাজ করছে। এবার রয়েছে বিশেষণ জাত বিশেষণ, অর্থাৎ এই শব্দগুলো আসলে বিশেষণ, কিন্তু আমরা এখানে তা বা তয় বয় ইত্যাদি প্রত্যয় যুক্ত করে এই বিশেষণগুলোকে আমরা বিশেষ্য হিসেবে ব্যবহার করি, যেমন ধীরতা, শৌখিনতা, পটুত্ব, ন্যাকামো ইত্যাদি। এরপর হচ্ছে প্রয়োগ নির্ধারিত বিশেষ্য, অর্থাৎ বাক্যে বিশেষ্যর প্রয়োগটি কোথায় হচ্ছে এই মানদণ্ডে আমরা বিশেষ্যকে নির্ধারণ করতে পারি। বিশেষ্য পদ, দেখো বিশেষণ পদ কখনো কখনো বিশেষ্য হিসেবে গণ্য হয়। যেমন সে খুব চালাক লোক। দেখো এই লাইনটিতে সে খুব চালাক লোক, সে হচ্ছে সর্বনাম পদ, খুব চালাক লোক, লোক হচ্ছে এখানে বিশেষ্য, এবং বিশেষ্যকে যা বিশেষিত করে সেটি কিন্তু বিশেষণ। এবং বিশেষণ আমরা কি করে পাই? যদি আমরা বিশেষ্যকে কেমন দ্বারা প্রশ্ন করি তখন যে উত্তরটি আমরা পাই সেটি হচ্ছে বিশেষণ। অর্থাৎ সে কেমন, লোকটি কেমন চালাক, তাহলে এখানে চালাক হচ্ছে বিশেষণ। কিন্তু এই লাইনটিকে যদি আমরা পরের লাইনে অন্যভাবে লিখি যে চালাককে চেনা খুব সহজ নয়, তাহলে আগের লাইনে যেটি চালাক শব্দটি বিশেষণ ছিল সেটি পরের লাইনে এসে বিশেষ্য পদ হিসেবে গণ্য হচ্ছে। অর্থাৎ এই বিশেষণটি এখানে বিশেষ্য রূপে গণ্য হচ্ছে। একে আমরা বলবো প্রয়োগ নির্ধারিত বিশেষ্য। এরপরে আমরা আলোচনা করব বিশেষণ পদ নিয়ে। বিশেষণ হচ্ছে সেই শব্দ শ্রেণী যা অন্য শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে। এই বিশদ সীমিত করে শব্দটিকে বিশেষিত করে। তো এখানে এই দুইটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিশেষণ অন্য শব্দকে, অর্থাৎ বিশেষ্যকে অথবা সর্বনামকে বা ক্রিয়াকে এর অর্থকে সীমিত করতে পারে, বিশদ করতে পারে, করে শব্দটিকে বিশেষিত করে। বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন শব্দের অর্থ বিশদ হয়। যেমন আমি লিখেছি সাদা বাড়ি, সুন্দর বাগান, বুদ্ধিমান ছেলে। অর্থাৎ বাড়িটি কেমন? সাদা। আগেই বলেছি তোমাদের যে যদি বিশেষকে বা অন্য শব্দকে তুমি কেমন দ্বারা প্রশ্ন করো তাহলে যে উত্তরটি পাবে সেটি সাধারণত বিশেষণ। তো কেমন বাড়ি? সাদা বাড়ি। কেমন বাগান? সুন্দর বাগান। কেমন ছেলে? বুদ্ধিমান ছেলে। এখন ছেলে শব্দটিকে বিশেষিত করছে বুদ্ধিমান শব্দটি দ্বারা, বাগানকে সুন্দর দ্বারা এবং বাড়িকে সাদা দ্বারা। আবার বিশেষণ যখন কোনো কিছু পরিমাণ, সংখ্যা, সম্বন্ধ ইত্যাদি প্রকাশ করে তখন শব্দের অর্থ সীমিত হয়ে যায়। যেমন দুটি পাখি, প্রথম পুরস্কার, তোমার বাড়ি। পাখি বললে এটা অনেক পাখিকেই বোঝাবে, হয়তো পাখি শ্রেণীকে বোঝাবে, কিন্তু আমি যখন বলছি দুটি পাখি তখন নির্দিষ্ট করে দুটি পাখিকেই বোঝায়। অর্থাৎ এই শব্দটি অর্থ কিছুটা সীমিত হয়ে যায়। বিশেষণকে তিনটি মানদণ্ডে ভাগ করা যায়। এক, কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী। দুই, বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সে অনুযায়ী। তিন, বাক্যে বিশেষণের অবস্থান অনুযায়ী। তাহলে কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী বিশেষণকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি নাম বিশেষ্য এবং অন্যটি ভাব বিশেষণ। নাম বিশেষণ হচ্ছে সেই বিশেষণ যে বিশেষণ শুধুমাত্র বিশেষ্য এবং
সর্বনাম পদকে বিশেষিত করে। অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করলে সেটিকে আমরা নাম বিশেষণ বলবো, এবং সর্বনাম এবং বিশেষ্য শব্দ ব্যতীত অন্য শব্দকে বিশেষিত করলে সেটিকে আমরা ভাব বিশেষণ বলবো। দেখো, নাম বিশেষণের আবার দুটো ভাগ রয়েছে। একটা বিশেষণ, যদি বিশেষ্যকে বিশেষিত করে তাহলে সেটিকে বিশেষ্যের বিশেষণ বলে, আর যদি সর্বনামকে বিশেষিত করে তাহলে সেটিকে সর্বনামের বিশেষণ বলে। যেমন দুষ্ট ছেলেটা দৌড়ে পালালো, এখানে দুষ্ট ছেলেটা দৌড়ে পালালো। কেমন ছেলেটা দৌড়ে পালালো? দুষ্ট ছেলেটা। তাহলে এই হলুদ অংশটি হচ্ছে বিশেষণ এবং এই ছেলেটা হচ্ছে বিশেষ্য। আবার দুষ্ট তোকে দিয়ে কোনো কাজ হবে না। অর্থাৎ এই যে তোকে, এই শব্দটি হচ্ছে সর্বনাম পদ এবং এই দুষ্ট এই সর্বনামকে বিশেষিত করছে, সুতরাং একে আমরা কি বলবো? সর্বনামের বিশেষণ। আশা করি বুঝতে পেরেছ। এই নাম বিশেষণের আবার বেশ কয়েকটি শ্রেণী বিভাগ রয়েছে। আমরা বর্ণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, অবস্থানবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ, অংশবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ, প্রশ্নবাচক বিশেষণ এবং নির্দিষ্টতা বাচক বিশেষণ। বর্ণবাচক বিশেষণ, বর্ণ মানে রং বোঝাচ্ছে, নীল আকাশ, কালো মেঘ। এই যে দেখো আকাশ, এটি হচ্ছে একটি বিশেষ্য পদ। কেমন আকাশ? নীল আকাশ। এই যতগুলো হলুদ চিহ্নিত দেখতে পাচ্ছ এরা সবগুলো বিশেষণ, এবং যেগুলো এই সাদা চিহ্নিত দেখতে পাচ্ছ এগুলো হয় বিশেষ্য অথবা সর্বনাম। গুণবাচক বিশেষ্য, চৌকস লোক, দক্ষ শিল্পী। অবস্থাবাচক বিশেষ্য, অবস্থা মানে বুঝতে পারছো তাজা মাছ, মোটা ছেলেটা, অর্থাৎ কোনো বিশেষ্য বা সর্বনামের অবস্থাটি বোঝাচ্ছে। সংখ্যাবাচক বিশেষ্য, অর্থাৎ কত, যেটা গণা যায়, যে তোমরা বলছো টাকা, যেমন 10 টাকা, 1 বছর। ক্রমবাচক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটিকে শব্দের ক্রম বলে, প্রথম পুত্র, তৃতীয় দিন। পরিমাণবাচক, যেমন বিশাল সমাবেশ, 2 কেজি মুড়ি, মানে যেটি আমরা গুনতে পারি না কিন্তু পরিমাপ করতে পারি বা ধারণা করতে পারি। অংশবাচক বিশেষ্য, 16 আনা, খাঁটি, অর্ধেক সম্পদ। অর্থাৎ অংশ তো আমরা বুঝি কোন একটি, 16 আনা বললে পুরো অংশটিকেই বোঝায়, অর্ধেক বললে পুরো জিনিসের অর্ধেকটা বোঝায়। উপাদানবাচক বিশেষ্য, যেমন বেলে মাটি, মাটিটি কি উপাদান দিয়ে গঠিত? বেল, মানে মাটিটি কি রকম, কেমন? বেলে। রেশমি কাপড়, কাপড়টি কেমন? রেশমি, উপাদান বোঝাচ্ছে। প্রশ্নবাচক, কেমন গান, কত দূর। নির্দিষ্টতা বাচক, সেই মেয়েটি এই সময়। এরপর রয়েছে ভাব বিশেষণ। আগেই বলেছি বিশেষ্য এবং সর্বনাম ব্যতীত অন্য শব্দকে বিশেষিত করলে সেটিকে আমরা কি বলবো? ভাব বিশেষণ বলবো। ভাব বিশেষণের 3টি ভাগ রয়েছে। একটি ক্রিয়া বিশেষণ, পরেরটি বিশেষণের বিশেষণ এবং পরেরটি অব্যয়ের বিশেষণ। ক্রিয়া বিশেষণ, যে বিশেষণ ক্রিয়ার কাজ কখন, কি রূপে, কোথায় নিষ্পন্ন হয় এরূপ বোঝায় সেটিকে ক্রিয়া বিশেষণ বলে। তাহলে দেখো এই যে এই জায়গায় লেখা আছে ধীরে ধীরে বাতাস বয়, ধীরে ধীরে এই শব্দটি ক্রিয়া বিশেষণ। এই বয় হচ্ছে ক্রিয়া, বাতাস বয়। তো বাতাস কি রূপে বয়, কেমন করে বয়? ধীরে ধীরে বয়। সেদিন তোমাকে দেখেছিলাম, অর্থাৎ ক্রিয়াটি কোথায় নিষ্পন্ন হয়েছিল এবং সেই হিসেবে কখন নিষ্পন্ন হয়েছিল সেটা বলছে, সেদিন তোমাকে দেখেছিলাম, সেদিন। এরপর রয়েছে বিশেষণের বিশেষণ, অর্থাৎ বিশেষণকে যখন আবার বিশেষিত করবে তখন সেটিকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। দেখো এই উদাহরণটিতে আমি লিখেছি রকেট অতি দ্রুত চলে, সামান্য একটু পানি দাও। আচ্ছা, রকেট অতি দ্রুত চলে, এখানে দেখো একটি সাদা অংশ আছে রকেট, অতি হলুদ অংশ, একটি আছে সবুজ অংশ দ্রুত এবং চলে। তাহলে রকেট কেমন করে চলে? দ্রুত চলে। তাহলে এই দ্রুত এই অংশটি হচ্ছে বিশেষণ। কেমন করে চলে, এই যে ক্রিয়াকে তুমি প্রশ্ন করছো, কেমন করে চলে? দ্রুত চলে। আবার এই দ্রুতকে বিশেষিত করছে অতি, কত দ্রুত চলে বা অতি দ্রুত চলে। তাহলে এই বিশেষণ পদকে যখন আরেকটি বিশেষণ পদ দ্বারা বিশেষিত করা হচ্ছে সেটিকে আমরা বলছি বিশেষণের বিশেষণ। এরপর রয়েছে অব্যয়ের বিশেষণ, যেমন শতাধিক তোরে, কত আর বলবে।
বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সে অনুযায়ী দু প্রকার। বলেছিলাম যে তিনটি মানদণ্ডে বিভক্ত করা হয়েছে। কিভাবে গঠিত হয়েছে সে অনুযায়ী দু প্রকার, একটি হচ্ছে সিদ্ধ এবং দ্বিতীয়টি হচ্ছে সাধিত। সিদ্ধ অর্থাৎ এটি একটি মৌলিক শব্দ, মৌলিক বিশেষণ শব্দ, যেমন ভাত, ভালো, মন্দ, এই দুটি শব্দকে আমরা ভাগ করতে পারি না বা এই দুটি শব্দ গঠিত হয়নি, তাই এটি হচ্ছে সিদ্ধ বিশেষণ। সাধিত এই জাতীয় বিশেষণ ব্যাকরণ বিধি মেনে শব্দ নির্মাণ প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়ে থাকে। অর্থাৎ তোমরা জানো যে শব্দ বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়, হতে পারে সেটি উপসর্গ অনুসর্গ যুগে বা প্রত্যয়ে সাধিত হয়ে অথবা সমাস সাধিত হয়ে বিভক্তি যোগে। তো এই জাতীয় বিশেষণকে বলা হয় সাধিত বিশেষণ। যেমন ঐতিহাসিক, ইতিহাস এই শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যুগে। ইতিহাস যোগ ইক বা স্নিক, আমরা যেটাই বলি না কেন, এই দুটি শব্দ মিলে হয়েছে ঐতিহাসিক এই শব্দটি। তাহলে এই শব্দটিকে আমরা বলছি সাধিত বিশেষণ। যেমন আমরা যদি বলি এটি একটি ঐতিহাসিক স্থান, তাহলে এই ঐতিহাসিক স্থানকে, যে স্থানের ধরনটি কেমন, ঐতিহাসিক, স্থানকে বিশেষিত করছে ঐতিহাসিক শব্দটি দ্বারা। এরপর রয়েছে বাক্যে অবস্থান অনুযায়ী বিশেষণের শ্রেণী বিভাগ। এটি দু প্রকার, একটি হচ্ছে সাক্ষাৎ বিশেষণ আর একটি বিধেয় বিশেষণ। সাক্ষাৎ বিশেষণ, সাক্ষাৎ বিশেষণ হচ্ছে বিশেষিত শব্দের আগে বসে, অর্থাৎ ঠিক পূর্বে, অর্থাৎ এই যে বিশেষ্য বা যে শব্দটি রয়েছে এই শব্দের অব্যবহৃত পূর্বে যদি বসে, অর্থাৎ সাক্ষাৎ কাছাকাছি যদি বসে, যেমন সাক্ষাৎ করলে মানুষ কাছাকাছি সাক্ষাৎ করে, এবং পূর্বে যদি বসে সেটিকে আমরা বলছি সাক্ষাৎ বিশেষণ। যেমন স্বচ্ছ জল, এই জলটিকে বিশেষিত করছে স্বচ্ছ শব্দটি, ঠিক জলের পূর্বেই এই স্বচ্ছ শব্দটি বসেছে। কেমন জল? স্বচ্ছ জল। ঠিক আছে, তো এই বিশেষণকে আমরা বলছি অবস্থান অনুযায়ী। এই অবস্থানটি একদম কাছাকাছি, দুটো শব্দের কাছাকাছি অবস্থান যদি হয় তাহলে সেটিকে আমরা বলছি সাক্ষাৎ বিশেষণ। এরপর হচ্ছে বিধেয় বিশেষণ। তোমরা জানো যে একটি বাক্যে দুটো অংশ থাকে, একটি উদ্দেশ্য আর একটি বিধেয়, এবং এই বিধেয় সাধারণত পরের অংশে থাকে। এই যদি বিধেয় অংশে বিশেষণটি ব্যবহার করা হয় সেটিকে আমরা বলবো বিধেয় বিশেষণ। যেমন পুকুরের পানি ঘোলা, এখানে কেমন, পুকুরের পানি কেমন, পুকুরের পানি হচ্ছে ঘোলা। এই ঘোলা দেখো এই বিশেষণটি শব্দের বাক্যের বিধেয় অংশে বসেছে, তাই এটিকে আমরা বলছি বিধেয় বিশেষণ। এই ছিল আমাদের আজকের আলোচনা বিশেষ্য এবং বিশেষণ শব্দকে নিয়ে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।